খুনের দেয়। আমার মেয়ের হত্যার বিচার চাই আপনাকে সবার কাছে। আপনারা এই বিচার করে দেবেন। আমার জীবনে কিচ্ছু নেই জ্ঞান। নাসিমা বেগমের এই কান্না স্বামী সন্তান হারানোর। 2017 সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা নাসিমার স্বামী মনিরকে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখে একটি সংঘবদ্ধ চক্র। পরে পুলিশের তদন্তে উঠে আসে আজিজুল ইসলাম, সিয়াম সহ 5 আসামির নাম। 8 বছরেও শেষ হয়নি সেই ঘটনার বিচার। নাসিমার দাবি, স্বামী হত্যা মামলার আপোষ না করায় তার ছেলে মঈন মিয়াকে অপহরণ করে হাত কেটে নেয়ার চেষ্টা করে আসামিরা। সেখানেই থেমে থাকেনি দুর্বৃত্তরা। একমাত্র মেয়ে 13 বছরের মহিমাকে অপহরণ করে ধর্ষণ করে তারা। পরে আত্মহত্যার পথ বেছে নেয় মহিমা। মেয়ে মুখ দিতে পারে না, জানেনি তো গ্রাম অঞ্চল, মেয়ে অপমান সহ্য করতে না পারে, আজকে দুনিয়াতে বিদায়। 79 বছর বয়সী জয়পুরের মতিউর রহমান 2005 সালে জমিজমা সংক্রান্ত মামলা করেন জেলা জজ আদালতে। কিন্তু বয়সের সাথে বাড়তে থাকে মামলার সময়ক্ষেপণ। কোনো উপায় না পেয়ে দ্বারস্থ হন উচ্চ আদালতের। 10 কোটি প্রায় 3-2.5 বছর কে চলে ওখান থেকে তার ডিগ্রি নিয়ে চলছে আমার বিবাদী পক্ষ। আমি বাধ্য হয়ে, আমি জানি যে 100% আমার রায় হবে জমির ব্যাপারে। তো রায় হলো না, আমি বাধ্য হয়ে এখান থেকে কাগজপত্র লস করতে উঠাই আমি আবার হাইকোর্ট করছি। হাইকোর্ট তো করছি এখানে প্রায় 5 সালের পর থেকে 20 সাল থেকে কেস চলতেছে এখানে। তো অনেক দিন হয়ে গেল, বহুদিন আমি ঘুরতেছি, কোনো কেসে কোনো উন্নতি পাচ্ছি না আমি। তারই মতো আরেক ভুক্তভোগী শেরপুরের বেলাল হোসেন 2008 সালের মামলার ঘানি টানছেন আজও। নিম্ন আদালত কিংবা উচ্চ আদালতে কোথাও আইনের গতিতে চলেনি মামলা। তাই হতাশার কথা জানান বিচার ব্যবস্থার প্রতি। প্রতিপক্ষ আমার জমিটা জোর করে দখল করে নিছে, এ কারণে আমি 2008 সালে মামলা করি। প্রমাণাদি সব এ টু জেড দেওয়ার পরেও 1 সপ্তাহ আগে বলছিল আপনার নামে রায় দেওয়া হবে, কিন্তু 1 সপ্তাহ পরে রায় উল্টেই দিল। 56,957 বর্গ মাইলের বাংলাদেশ। ভূমিষ্ঠ হওয়ার সময় যে দেশের জনসংখ্যা ছিল মাত্র 7,50,00,000, সেই দেশ আজ 17,57,00,000 জনসংখ্যার মালিক। জনসংখ্যার দিক থেকে বর্তমানে বিশ্বের 8ম দেশ এটি। কিন্তু প্রতিনিয়ত জনসংখ্যার সাথে বাড়ছে অপরাধ প্রবণতাও। আদালতে মামলা মানেই যেন বিচার প্রার্থীদের ভোগান্তি আর দীর্ঘশ্বাস। মিথ্যা, হয়রানিমূলক ও রাজনৈতিক প্রতিহিংসার মামলায় জনজীবনে যখন বিষাদের ছায়া, তখন ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামলা জট আর দীর্ঘসূত্রিতার পাশাপাশি বিচার অঙ্গনে ছিল রাজনৈতিক কালো ছায়া। বরাবরই প্রশ্নবিদ্ধ ছিল হাসিনার শাসনামলের বিচার বিভাগ। সরকার পরিবর্তনের পর সংস্কারের নানা প্রতিশ্রুতিতে শুরু হয় নবগঠিত সরকারের পথচলা, যার অংশ হিসেবে বিচার বিভাগেও নেওয়া হয় সংস্কারের উদ্যোগ। কিন্তু বিগত 1 বছরে কতটুকু এগোলো সেই সংস্কার পরিকল্পনা? জনসংখ্যার অনুপাতে প্রায় লক্ষাধিক মানুষের জন্য আছে একমাত্র বিচারক। দেশের আদালতে বিচারাধীন মামলার সংখ্যা 46,52,260টি। উচ্চ আদালতে মামলার সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বিগত আওয়ামী শাসনামলে বিচার প্রার্থীদের ভোগান্তিও বেড়েছে সীমাহীন। একই অবস্থা বিচারিক আদালতেও। মামলার চাপে বাড়ছে বিচার বঞ্চিত ভুক্তভোগীদের সংখ্যাও। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে 6টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর অন্যতম বিচার বিভাগ সংস্কার কমিশন। দায়িত্ব নিয়েই সংস্কারের রোড ম্যাপ ঘোষণা করেন নবনিযুক্ত প্রধান বিচারপতি। বাংলাদেশে আমরা এমন একটি বিচার বিভাগ গড়তে চাই যেটি বিচার বিভাগ এবং সততা ও অধিকার বোধের নিশ্চয়তার একটি নিরাপদ দুর্গে পরিণত হবে। কোনো সন্দেহ নেই যে বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কার্যকর রূপে পৃথক না হওয়া। আজ আমি এই মঞ্চ হতে বিচার বিভাগের যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করছি। বিচার বিভাগ সংস্কারে গেল 5 ফেব্রুয়ারি 32টি সুপারিশ দাখিল করেন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। সুপ্রিম কোর্ট সচিবালয় আইন, সেকেন্ড যেটা সেটাও খুবই ইম্পর্টেন্ট, দুর্নীতি দমন কমিশন আইন
আরেকটা হচ্ছে আমাদের জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন। লাস্ট 3টা আইন নীতিগতভাবে অনুমোদন হয়েছে, আরেকটু আমাদের ডিসকাশন করতে হতে পারে, চূড়ান্ত অনুমোদনের জন্য আবার উপদেষ্টা পরিষদে তোলা হবে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও শৃঙ্খলা, অধস্তন আদালতের বিচারক নিয়োগ ও চাকরির শর্তাবলী, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা, আদালতকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে বিভাগীয় শহরে হাইকোর্ট ও উপজেলা পর্যায়ে আদালতে স্থাপন, রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনার পূর্বে প্রস্তাবিত বোর্ডের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া, স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস বা মামলা তদন্তে পুলিশের পরিবর্তে আলাদা তদন্ত সার্ভিস গঠন, বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা, এছাড়া আইনগত সহায়তা কার্যক্রম, বিকল্প বিরোধ নিষ্পত্তি, মামলা জট হ্রাস, গ্রাম আদালত, মোবাইল কোর্ট, আইন পেশার সংস্কার, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রতিরোধ, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করা, বিচারাঙ্গনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা এবং বিচারকদের সম্পদের হিসাব ওয়েবসাইটে প্রকাশ করা। তবে এই সংস্কার প্রস্তাবের কতটা বাস্তবায়ন হবে বা আদৌ হবে কিনা তা নিয়ে সন্দিহান কমিশনের অন্যতম সদস্য এবং যার মামলায় আলাদা হয়েছিল দেশের বিচার বিভাগ, সেই বিচারক মাজদার হোসেন। সিভিল প্রসিডিওর করেছি, ক্রিমিনাল লয়ের কিছু বাস্তবায়ন হতে যাচ্ছে এবং একটা সত্যি আশাব্যঞ্জক এটে। তবে এই ধীর গতিতে জনগণ কিছুই এটা করতে পারবেন না। এরই মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ নীতিমালা প্রণয়ন হয়েছে। সে অনুযায়ী সর্বশেষ বিচারক নিয়োগ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। যা 54 বছরের সংবিধানে ইনসার্ট করা হয়নি, বিচারক নিয়োগের একটা নীতিমালা, আমরা সেটা করেছি। আল্লাহ শুকরিয়া আদায় করি, এই সরকারকে ধন্যবাদ জানাই। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশের খসড়ায় অনুমোদনও দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এটি প্রতিষ্ঠা হলে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, পদায়ন ও শৃঙ্খলা বিষয়ক সব ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে থাকবে, যা বর্তমানে আইন মন্ত্রণালয়ে রয়েছে। এছাড়া 1908 সালের দেওয়ানি ও 1898 সালের ফৌজদারি কার্যবিধি সংশোধন করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন, বিশেষ করে শিশু ধর্ষণ বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন, বলৎকারকেও ধর্ষণ বলে গণ্য করা হয়েছে এই আইনে। লিগ্যাল এইড অর্ডিন্যান্স 2025 এর অধীন অনেকগুলো অপরাধকে লিগ্যাল এইড এর অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন স্বামী স্ত্রী মনোমালিন্যের কারণে যৌতুকের মামলা দায়ের, 5 লক্ষ টাকা পর্যন্ত চেকের মামলা দায়ের, বাড়ি ভাড়া সংক্রান্ত বিষয় ও অর্থঋণ সংক্রান্ত মামলা নিষ্পত্তির ক্ষমতা লিগ্যাল এইডকে দেয়া হয়েছে। এ ধরনের মামলাগুলো প্রথমেই লিগ্যাল এইডে করাটা বাধ্যতামূলক করা হয়েছে। সেখানে সমাধান না হলে আদালতে যাওয়ার সুযোগ রাখা হয়েছে। প্রতিটি জেলায় চিফ লিগ্যাল এইড অফিসার সহ অন্যান্য কর্মকর্তা নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। এ উদ্যোগগুলো মামলাজট ও দীর্ঘসূত্রিতা কমানোর পাশাপাশি বিচার প্রার্থীদের ভোগান্তি কমাবে। বর্তমান যে প্রধান বিচারপতি, তিনি সেই লক্ষ্যেই কাজ করছেন যে যাতে করে বিচার বিভাগ স্বাধীনভাবে তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে। এই সরকার আগমনের পর বর্তমান যে নতুন প্রধান বিচারপতি এসেছেন, তিনি এখানে অনেকগুলি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। উনি সর্বপ্রথম সমস্ত বিচারকদের সাথে প্রতিটা ডিস্ট্রিক্টে গিয়ে ব্যক্তিগতভাবে আলোচনা করেছেন, কনফারেন্স করেছেন, প্রবলেমগুলি কোথায় কিভাবে নিরসন করা যায় তা তিনি শুনেছেন। শোনার পর তিনি সেখানে সুনির্দিষ্টভাবে কতগুলি প্রতিকারের ব্যবস্থা করে দিয়েছেন। 7ম শ্রেণীর এক শিক্ষার্থীর মা নাসিমা বেগম স্বামী হত্যার বিচার চাওয়ার কারণে খুনিদের দ্বারা ধর্ষণের শিকার হন তার 13 বছর বয়সী একমাত্র মেয়ে। 20-25 দিন আটকে রেখে তাকে ধর্ষণ করে অপরাধীরা। পরে আত্মহত্যার পথ বেছে নেয় শিশুটি। জজকোর্ট থেকে নাম কাটাই দিচ্ছে, ওগো ক্ষমতা আছে গাজিরে দিয়া, তারপর জজকোর্ট থেকে নাম কাটাই দিচ্ছে। তারপর আমি হাইকোর্টে আসি, হাইকোর্টে আইসা তারপর আমি সব কিছু জানাই, আবেদন করি, তারপর আমার এই জায়গা থেকে মামলাটা নেয়। অথচ স্বামীর খুন ও ধর্ষণের সেই আসামিকে অব্যাহতি দেয় বিচারিক আদালত। ভুক্তভোগী নাসিমা বেগম দ্বারস্থ হন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের। পরে প্যানেল আইনজীবীর সহায়তায় সেই আসামিকে মামলায় অন্তর্ভুক্ত করে 180 দিনের মধ্যে মামলাটি নিষ্পত্তির আদেশ দেন হাইকোর্ট। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে মামলা পরিচালনা করতে পারবেন। এখানে আমরা অসংখ্য মার্ডার, রেপ কেসের মতো অনেক সেন্সিটিভ কেস আমরা ডিল করেছি। একজন আইনজীবীর বিরুদ্ধে মামলা, রেপ কেস, তো
হয়তো অন্য আইনজীবীরা অনেকেই মামলা নিতে ইচ্ছুক না, সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে মামলা পরিচালনা হয়েছে। সেখানে রেপ ভিকটিম যে তার পক্ষে আমি মামলা পরিচালনা করেছি এবং পরবর্তীতে কোর্ট তার জাজমেন্টের মাধ্যমে আদেশ দিয়েছে যে সেই আইনজীবীর বিরুদ্ধে মামলার প্রসিডিংস চলবে। তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যে মামলা জট কমানোর প্রধান বিচারপতি যে উদ্যোগ নিয়েছেন সেটাকে সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি লিগ্যাল এইডের মাধ্যমে। সংস্কার কমিশন সদস্য মাজদার হোসেন বলছেন, কমিশনের কিছু প্রস্তাব বাস্তবায়নের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। বিচার প্রার্থীগণ তাদের দুঃখ লাঘব হবে। বিভিন্ন আদালতে মেয়েরাজি আর সব কোর্ট কেন ঢাকায় রাখতে হবে, জেলা সদরে রাখতে হবে? উপজেলায় আগে কোর্ট ছিল না, মানুষ স্বল্প, আমি উপজেলা কোর্টেরও বিচারক ছিলাম, সিভিল ক্রিমিনাল বোধ দুটাই আমি করেছি। অনেক বিচার ক্রিমিনাল মামলাগুলো গণ্ডগোলগুলো আমরা এজলাসের মধ্যে তাৎক্ষণিকভাবে সলভ করতে পেরেছি। তেমনি সিভিল মামলা ওখানে বছরের কোনো প্রশ্নই ছিল না, 3 মাস 6 মাসে তখন ডিসপোজাল হচ্ছিল। তাই এখন নয় কেন? আমরা আমাদের সংস্কার কমিশন বলেছি ডিসেন্ট্রালাইজেশন অফ জুডিশিয়ারি আমরা চাই। দেশের আদালতে মামলা জট ও বিচারের দীর্ঘসূত্রিতা আইনাঙ্গনের সবচেয়ে বড় সমস্যা। বিগত বছরগুলোতে মামলা নিষ্পত্তির চেয়ে দায়েরকৃত মামলার সংখ্যা ছিল বেশি। এবছরের 30 জুন পর্যন্ত সুপ্রিম কোর্টের দেয়া পরিসংখ্যান অনুযায়ী সারা দেশের আদালতে বিচারাধীন মামলার সংখ্যা 46,52,260টি। এর মধ্যে দেওয়ানি মামলা 17,87,351টি আর ফৌজদারি মামলা 27,22,424টি। বিচার প্রার্থীদের হয়রানি বন্ধ ও সহজে সেবা প্রদানের লক্ষ্যে গত বছর সুপ্রিম কোর্ট হেল্পলাইন মনিটরিং সেল গঠন করেন প্রধান বিচারপতি, যেখানে যোগাযোগ সহজ করতে হেল্প নাম্বারে হোয়াটসঅ্যাপ, অনলাইন অ্যাপ ও ইমেল সার্ভিস চালু করা হয়। গত 1 বছরে সেবা চালুর পর থেকে মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিল সংক্রান্ত 3072টি কল আসে হেল্পলাইনে। আইনি পরামর্শের জন্য সারা দেশ থেকে 1668টি কল আসে এবং বিভিন্ন মামলায় তথ্য জানতে 1157টি কল আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও শাখার কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান বিচারপতি বরাবর 61টি অভিযোগ আসে। এছাড়া বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তির 186টি অভিযোগ জমা পড়ে। এসব অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, ঢাকা।